মমিনুল আমিন, আমার প্রশ্ন হচ্ছে যে যে প্রতিশ্রুতিগুলো আপনারা করেছিলেন সেই প্রতিশ্রুতি থেকে যে সরে যাচ্ছেন, যে অভিযোগগুলো আসছে সেটাকে আপনারা কিভাবে দেখেন? পাশাপাশি আমরা একটা বয়ানের একটা রাজনীতি দেখি, যে বয়ানটা সামনে আনা হচ্ছে যে আপনারা কোনো সংস্কার চান না, দেশে পরিবর্তন চান না। সেই জায়গা থেকে আপনারা কি চ্যালেঞ্জ সামনে দেখছেন? বিরোধী দলের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেলে আপনারা মনে করেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে? অনেক ধন্যবাদ। আমি আসলে এই প্রশ্নের উত্তরটায় এভাবেই বলতে চাই যে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে সংসদে ওনাদের চিফ হুইপ আর অন্যরা যারা এরকম বক্তব্য দিচ্ছেন যে সংস্কার চায় না, আমরা প্রতিশ্রুতি থেকে সরে আসছি, আমি আসলে উত্তরে অসংসদীয় ভাষায় বলতে চাই না যে তারা ডাহা মিথ্যা কথা বলছে। কারণ বিএনপি ৩১ দফা যেমন প্রণয়ন করেছিল সকলকে নিয়ে, জাতীয় ঐক্যমত কমিশন, আমি একজন সদস্য, মানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় আমি অংশ নিয়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, একজন সিগনেটারিও আমি। এরপরে বিএনপিতে যোগ দিয়েছি, কারণ বিএনপি এই সংস্কার বাস্তবায়ন করবে বিধায়ী আমি সেখানে যোগ দিয়েছি। আমি এই সংস্কারের দীর্ঘ আলোচনায় অতপ্রতভাবে জড়িত ছিলাম। তো আমি কয়েকটা উদাহরণ দিলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে এই সংস্কার চায় কি চায় না, যে আলোচনাগুলো করা হচ্ছে কোন সংস্কারটা বিএনপি চায় না। আমি জনপ্রশাসনের ক্ষেত্রে আসি। জনপ্রশাসনের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত কমিশনের একটা প্রস্তাব ছিল কি 3টা পাবলিক সার্ভিসেস কমিশন হতে হবে। আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 3টা পাবলিক সার্ভিস কমিশনকে অ্যাফোর্ড করা বা এটাকে ফাংশনিং করার মতো অবস্থা নাই, আমরা একটা পাবলিক সার্ভিস কমিশন দিয়েই এই সমস্ত কাজ করতে পারবো। এটা এমন বড় কোনো কিছু না যে 3টার জায়গায় একটা করলে রাত দিন আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। কারণ এখানে পাবলিক সার্ভিস কমিশনকেই একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডিফারেন্ট উইংয়ের মাধ্যমে আমরা কিন্তু স্পেশালাইজ বিসিএস বা অন্যান্য নিয়োগগুলো করতে পারি। এবার আসে ন্যায়পাল নিয়োগ, অম্বাডসম্যান যেটা আছে, ন্যায়পাল নিয়োগে ওই সংস্কারের প্রস্তাবে কি লেখা, তাদের প্রস্তাবনা ছিল কি, মানে কমিশনের প্রস্তাবনা ছিল যে সংবিধানে উল্লেখ করতে হবে ন্যায়পাল নিয়োগের পুরো ধারাটা, ন্যায়পাল নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক, সিএনএজি, এটা আমরা বলেছিলাম কি না, দেখেন এই সংবিধানকে এত ভারী করার কোনো প্রয়োজন নাই, ন্যায়পাল, মহা হিসাব নিরীক্ষক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিয়োগে আমরা একটা আলাদা আইন করবো, আইনের মাধ্যমে আমরা এটা করতে পারবো, এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি এবার আসেন গুম সংক্রান্ত একটা ছিল যে গুম প্রতিকার আইন আমরা করছি, আলাদা তাদের সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা কি ছিল যে মানবাধিকার কমিশনের আন্ডারে বিশেষায়িত প্রশিক্ষিত বাহিনীর মাধ্যমে গুম সংক্রান্ত তদন্তের অভিযোগ হবে। দেখেন, আলাদা একটা বিশেষায়িত তদন্ত ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য তৈরি করা, এটা কিন্তু আসলে বাস্তবসম্মত না, কারণ তাদের হাতে কতগুলো কাজ থাকবে এবং একটা পুরো বিশেষায়িত ইন্টেলিজেন্স করতে গেলে আলাদা ফরেন্সিক ল্যাব লাগবে, আলাদা প্রশিক্ষণ লাগবে, আলাদা নিয়োগ লাগবে, বিশাল জনবল তৈরি, রাষ্ট্রের যে বিপুল অর্থ খরচ হবে, এটা তো প্রয়োজন নেই। গুম সংক্রান্ত আইনেই কিন্তু আমরা করতে পারবো এবং যারা ইন্টেলিজেন্সি বাহিনী আছে তাদের থেকেই আমরা লোক রিক্রুট করে আমরা এখানে তদন্ত করতে পারবো। এটা এমন কোনো বড় কাজ না যে বিএনপি সংস্কার চায় না। এবার আসেন পিআর সিস্টেম নিয়ে, আমরা বলেছিলাম যে সংবিধান সংশোধনের ক্ষমতাটা উচ্চ কক্ষের হাতে থাকা উচিত না যদি হয়, কারণ তারা নির্বাচিত জনপ্রতিনিধি না। সংবিধান সংসদের ক্ষমতা বা এখতিয়ার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই থাকা উচিত এবং সেটা নিম্ন কক্ষের আছে। আমাদের পার্থক্যটা কিন্তু এখানেই ছিল এবং আমরা বলেছিলাম যে উচ্চ কক্ষ গঠনের নিম্ন কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে, যে আসন সংখ্যার ভিত্তিতে আমরা উচ্চ কক্ষে চাচ্ছি। বড় কোনো কিন্তু ডিফারেন্স নাই। আপনি যদি প্রত্যেকটা সংস্কারের প্রস্তাবনাগুলো বিষয়ে রাখেন, বিএনপি যে ডিফারেন্স, এটা এমন কোনো বিষয় না যেটা সুশাসনের ক্ষেত্রে বড় বাধা হতে পারে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আপনি আসেন, বিএনপির প্রস্তাবনা কি ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি কেউ বিলোপ করতে চায় তাহলে নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে, উচ্চ কক্ষে লাগবে, এমনকি গণভোটে যেতে হবে। আমরা তো এই প্রস্তাবনা দিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের র্যাঙ্ক চয়েস পদ্ধতিটা যখন আসবে, মনে করেন বিরোধী দল কিছু নাম প্রস্তাব করবে, সরকারি দল নাম প্রস্তাব করবে, একে অপর চুজ করবে এবং তখন চুজ করার ক্ষেত্রে যদি ঐক্যমত না হয় তখন আমরা র্যাঙ্ক চয়েসে যাবো। এই র্যাঙ্ক চয়েস পদ্ধতিটা কীভাবে কার্যকর হবে, আমরা শুধু বলেছিলাম এটা পার্লামেন্টে আলোচনা হোক। পার্লামেন্ট একটা সভরেন এন্টিটি, এখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আছেন। তো এটা বলা কি আমাদের জন্য খুব বেশি পাপ হয়ে গেছে? জনগণকে আসলে বোকা বানানো হচ্ছে। সংস্কার বলতে কি সংস্কার চাই না সেটাই বিরোধী দল বলতে পারছে না। কারণ আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, সরকারকে যেমন সরকার পরিচালনায় দক্ষ হতে হয়, একইভাবে বিরোধী দলকেও বিরোধিতা শিখতে হয়।